দুজনকে একটু জানিয়ে রাখতে চাই যে আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করতে চাই। একটি হচ্ছে যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে সংসদে এক মুলতবি প্রস্তাবের আলোচনায় যে সরকারি এবং বিরোধী দলের যে অবস্থান ছিল সেটি নিয়ে আলোচনা করতে চাই। সেই সাথে সারা দেশে যে হামের প্রাদুর্ভাব সেটি নিয়ে আলোচনা করতে চাই। শুরু করতে চাই আবু সাইদ খান আপনাকে দিয়েই। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে একটি আজ সংসদে এক মুলতবি প্রস্তাবের আলোচনায় বলা হয়েছে যে আক্তার হোসেন তিনি বলেছেন যে গণভোটের পক্ষে হ্যাঁ জেতার পর এর বিপক্ষে সরকারের অবস্থান মূর্খতা, এবং এটি নিয়ে আসলে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে। এবং সেই সাথে আসাদ আইনমন্ত্রী বলেছেন যে গণভোট অধ্যাদেশের মধ্যে জুলাই জাতীয় সনদের 18 নম্বর অনুচ্ছেদ নেই, একে ফ্রড অন দি কনস্টিটিউশন আখ্যা দেন তিনি। আসলে এই যে জুলাই জাতীয় সনদ নিয়ে যেই তর্ক বিতর্ক চলছে, আপনার কাছে কি মনে হয় যে কথার প্যাচে জুলাই সনদ নিয়ে যে বিতর্ক হচ্ছে এটি আসলে কোন দিকে আগাবে? আচ্ছা, জুলাই সনদ নিয়ে বোধহয় কারো কোনো বিতর্ক নেই। উভয় জুলাই সনদকে ধারণ করে, বিশ্বাস করে। তবে পদ্ধতির বিষয়টা নিয়ে বিতর্ক। বিষয়টা হচ্ছে পদ্ধতি, কোন পদ্ধতিতে বাস্তবায়ন হবে। একটা হলো সংবিধানের আলোকে আলাপ আলোচনার মধ্য দিয়ে সংবিধান সম্মত পথে এটা মীমাংসা হবে। আর একটা হচ্ছে যে গণভোট হয়ে গেছে, অতএব এটা সেই রায়টাকে মেনে নেওয়া। সেখানে সংবিধান ভাইলেট হয়ে যায়। তো এখনো সংবিধানের এই ভাইলেশনের সুযোগ আছে কিনা, কেননা এই সরকার, হ্যাঁ তারা বলছে যে এই সরকার সংবিধানে নাই, সরি আগের সরকার সংবিধানে নেই, অনেক কিছু সংবিধানে ছিল না। অতএব জুলাই সনদও গণভোট হওয়ার পরে এটা সংবিধানকে এত বড় করে দেখার সুযোগ নেই। কিন্তু ব্যাপারটা তো সেখানে না। এখানে তারা সংবিধান সম্মত ভাবেই শপথ নিয়েছেন, এবং জুলাই সনদও এর যে বিষয়টা, যে সরকার গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার, সেটাও সংবিধান সম্মতভাবে গঠিত হয়েছিল। এবং সেখানে যে তৈরি হয়েছে তা নিয়ে কোনো বিরোধ নাই। বিরোধটা হচ্ছে যে সনদটাকে একটু জটিল করে ফেলা হয়েছে, সেই সময় একটা জটিল করে ফেলা হয়েছে এইভাবে যে সনদের 4টা বিষয়ের একটা হাবলি হবে, কিংবা অনেকগুলো বিষয় জুড়ে দেওয়া হয়েছে। যারা ভোট দিয়েছেন তারাও জানেন না কোথায় ভোট দিয়েছেন এবং জুলাই সনদে কি কি আছে। তো একটা বিতর্কের মধ্যে দেশটাকে ঠেলে দেওয়া হয়েছে। তো জুলাই সনদের যে মর্মবাণী, যে মূল স্পিড, যেটা যে পরিবর্তন, জুলাইয়ের আকাঙ্ক্ষায় পরিবর্তন, এইটা নিয়ে কোনো দলের সঙ্গে কোনো দ্বিমত নেই। এখন এটা বাস্তবায়ন করার জন্য নিশ্চয়ই সংসদের ভিতরে আলোচনা করতে হবে। ওয়াকআউট করা তো ডেমোক্রেটিক রাইট, তারা করতেই পারে। রাস্তায় আন্দোলন পাশাপাশি করতে পারে, আপত্তির কিছু নেই। কিন্তু শেষ বিচারে আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে সংসদ। সংসদীয় রাজনীতিতে সবকিছুই আলোচনার মাধ্যমে সংসদে হয়। সংসদ মানেই সবকিছু যে সংসদের ফ্লোরেই হবে এমন ব্যাপার না। বিরোধী দলের সঙ্গেও লাগাতার যোগাযোগ রাখা দরকার, ডায়লগ দরকার। এখানে বিভিন্ন রকম আলাপ আলোচনার ভিতর দিয়ে নৈকট্যটা দরকার, কিন্তু একটু দূরত্ব বাড়ছে। এবং সেই দূরত্বের কোনো বেসিক জিনিস আমার কাছে নাই। আমার কাছে মনে হয়েছে যে ইগোটাই কাজ করে। তো ইগো থেকে বেরিয়ে আসা উচিত। কেননা জুলাইয়ের মানুষের ভিতর যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, যে স্বপ্ন মানুষ দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নটা করা দরকার। আর একটা পরিবর্তন দরকার, গণতান্ত্রিক ধারা দরকার। তো সেই গণতান্ত্রিক ধারার জন্য দরকার গণতান্ত্রিক সংস্কৃতি, মূল্যবোধ, যেটা সবাইকে ধারণ করতে হবে। পুরনো কায়দায় যদি যদি পথ চলা শুরু হয়, তাহলে সেটা দেশের জন্য দুঃখজনক। এর আগেও কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 3-4টা ভালো নির্বাচন হয়েছিল, কিন্তু সংসদীয় রাজনীতি এগোয়নি, সংসদের চর্চা হয়নি, তখন সংসদ বর্জন হয়েছিল। আমরা আতঙ্কিত হই, আমরা অনিশ্চিত অবস্থায় দিকে চলে না যায়, এই আতঙ্কটা জনমনে রয়েছে, আমাদের ভিতরও রয়েছে, যেন আবার লাগাতার সংসদ বর্জনের রাজনীতি শুরু না হয়। অতএব সেই ক্ষেত্রে সরকার এবং বিরোধী দলকে উভয়ই তাদেরকে ধৈর্যের সাথে বিষয়টাকে মোকাবেলা করতে হবে। এবং এখানে কে জিতলো আর কে হারলো বড় কথা না, বড় কথা জুলাইয়ের অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন। এবং সেই ক্ষেত্রে সরকারকেও বিরোধী দলকে আলিঙ্গন করতে হবে এবং বিরোধী দলকে এগিয়ে আসতে হবে এবং পারস্পরিক আলাপ আলোচনা করার দরকার। আর একটা হচ্ছে যে এই জুলাই সনদের মধ্যে তো অবিতর্কিত
যে বিএনপি তো 30টা পয়েন্টে তো তারা একমত হয়েছে, অতএব এই 30টা পয়েন্টে বাস্তবায়নের ক্ষেত্রে তো আমি কোনো বাধা দেখি না। যে কমপক্ষে যে তারা যে 30টা, হ্যাঁ বাকিগুলো আলাপ হতে পারে। তো আমার মনে হয় যে বিএনপি যদি তারা যে 30টা বিষয়ে যে বিষয়গুলোতে একমত হয়েছে, তাদের নোট অফ ডিসেন্ট নেই, সেই বিষয়গুলো যদি অগ্রাধিকারের ভিত্তিতে ঘোষণা করে, তাহলে বাকি বিষয়গুলো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। তবে যে বাস্তবতা, তাতে 100 ভাগ হুবহু জুলাই সনদ বাস্তবায়নের কোনো সুযোগ নেই। এর মানে এই না যে জুলাই সনদ পরিত্যক্ত হবে, জুলাই সনদের যে মর্মানি তা ধারণ করা হবে। কেননা বিএনপি বলছে যে তাদের তো নোট অফ ডিসেন্ট আছে জি। এবং জনগণ তাদেরকে ভোট দিয়েছে, অতএব নোট অফ ডিসেন্ট যে যে পয়েন্টে আছে সেই সব পয়েন্টে তো বিএনপি রাজি হবে না। তো তারপরও আলাপ আলোচনার মাধ্যমে ঠিক আছে, যেমন নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু আলোচনার মাধ্যমে সেটা হতেই পারে। বিএনপি যেমন কিন্তু ধরুন, আজকে বলেছে যে জুলাই সনদের সবগুলো দফা নোট অফ ডিসেন্ট সহ শতভাগ বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ তারা। এই জায়গায় আমি একটু আসলে আবু সাইদ খান যেতে চাই ডক্টর আব্দুল্লাহ আল মামুনের কাছে। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, একটু আগে আসলে আবু সাইদ খান যেমনটা বলছিলেন যে জুলাই জাতীয় সনদকে একরকম জটিল করা হয়েছে, এবং সেই সাথে কিন্তু আজকে ভোলা 1 আসনের যিনি সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, তিনি বলেছেন যে সংস্কার আর সংশোধন এক কথা নয়, কথার প্যাচে জুলাই সনদ নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে। এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে আসলে ওইটাতে রিফ্লেক্ট করার আগে না, সেটা তো বটেই, সাইদ ভাই যে একটা উত্তর দিয়েও দিয়েছে যে আপনি পরিষ্কার করে বিএনপি তাদের অবস্থান জানিয়েছে যে এই যে সংস্কার, যখন তারা জুলাই সনদ স্বাক্ষর করেছে, তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, বাকিটাতে তারা বলছে 30টাতে ঐক্যমত্য হয়েছে। এবং আজকে আমি একটু জানি না দর্শকরা কিভাবে নেবে, এবং এটা কিন্তু একটা সমস্যা আমার মনে হচ্ছে জিয়ে রাখা হয়েছে। এটা অন্তর্বর্তীকালীন সরকার এত দীর্ঘ একটা সময় নিল এবং বাস্তবায়ন প্রক্রিয়াতে গিয়ে জোর দেওয়া উচিত ছিল আগের থেকে, সেটা না করে যখন কনসেনসাস অবশ্যই তারা ডেভেলপ করার চেষ্টা করেছে, কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়ায় সেই কনসেনসাসটা তৈরি না হওয়ার জন্য কিন্তু আজকে এই সমস্যাটা তৈরি হচ্ছে। আবার গণভোট যেটা হলো, আমি একটু সাইদ ভাই টাচ করলেন, আমি এটাকে বলতেই চাই যে যেন তেন ভাবে প্রশ্নগুলো প্রস্তুত করা হলো, এবং 1, 2 আপনি জানেন যে নির্বাচন কমিশন প্রথম 2 এসে কি কাজ করতে হবে না হবে সেটা বলা হলো, বেসিক্যালি আমাদের আপার হাউস নিয়ে, এবং সেখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অবশ্যই ভোটের ভিত্তিতে করা হলো। এবং 3 নাম্বারটা দেখেন আপনি, ওখানে স্পিকার বা বিরোধী দলের ডেপুটি স্পিকার অথবা আপনার সংসদীয় কমিটি, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ ছিল যে 30টি যে সনদের যে 30টি বিষয়ে একমত হয়েছে সেটা তারা বাস্তবায়ন করবে। এবং পরে যে জায়গাটা সমস্যাটা আমি মনে করি যে তৈরি হচ্ছে এখন, যে এই 9 নাম্বার যে বিষয়টা, সেটি হচ্ছে যে জুলাই সনদে সংসদে বর্ণিত যে অপর রাজনৈতিক দলগুলোর যে সংস্কার আছে, সেই সংস্কারগুলো কিভাবে হবে সেটা তারা তাদের মতো করে সেটা ঠিক করবে। এবং সেই ঠিক করার ক্ষেত্রে আপনি যেটা করার চেষ্টা করবেন যে আপনি আপনার মতো করে করবেন, আপনাকে সেই স্বাধীনতাটা দেয়া হয়েছে। তো এখন এই জায়গাটাতে সবচেয়ে বড় সমস্যা, যে আপনাকে যখন স্বাধীনতা দেয়া হলো, এবং দেখেন আমি ওই জন্যই বলছি যে আমাদের সমস্যাটার গোড়ায় যাওয়া দরকার, এবং স্পষ্ট করে আপনি দেখবেন সেখানে লেখা আছে যে অপর সংস্কারগুলো রাজনৈতিক দলগুলো তাদের প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করবে, রাইট? এখন তাদের প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করে, এখানে কিন্তু ফুল স্টপ, গণভোটের ফুল স্টপটা এখানে হয়েছে। আমি কিন্তু ওখানে যাচ্ছি না যেটার পক্ষে বিপক্ষে আমার অবস্থান। আমি জাস্ট এই 4টা প্রশ্নের ব্যাখ্যা যেটা সাইদ ভাই আনলেন, আমি সেটা ব্যাখ্যা করার চেষ্টা করি। তারপরে তোমাকে বলে দিলেন যে 30টা তুমি বাস্তবায়ন করবে, এরপরে তুমি করবে তোমার যে দলগুলো তাদের মতো করে যেটা করেছে সেটা বাস্তবায়ন করবে। তাহলে গণভোটের, আমরা কিন্তু তখন বারবারই বলছিলাম যে গণভোটকে একটা নৈতিক জায়গায় নেওয়া গেলেও, যেটা উনি বলেন আমিও একমত, সাংবিধানিক ভাবে এটাকে আইনে নেওয়াটা কঠিন হয়ে যাচ্ছে, কারণ এটা উল্টোটা হয়েছে। এটা বারবার আমরা আলোচনা করেছি, সেখানে আমি যেতে চাই না। এবং গত কয়েকদিনে যে মুলতবি প্রস্তাব সহ যে আলোচনাগুলো আমরা শুনছি, ঘুরে ফিরে দেখবেন এই বিষয়টাই আসছে যে বিএনপি সংস্কার করতে চায়, তারা যে 31 দফায় বলেছে, ম্যানিফেস্টোতে বলেছে, এবং নির্বাচনী প্রচারণায় হাইলাইট করা হয়েছে, তারা সেইভাবেই বাস্তবায়ন করবে। বিএনপির দিক থেকে কিন্তু এটা কোনো দ্বিচারিতা আছে বলে আমি মনে করি না, খুব ক্লিয়ার। নতুন করে যেটা যুক্ত হয়েছে পার্সপেক্টিভ, যে আমরা দুই আর্গুমেন্ট হতে, একটা যে গণভোট দিয়েছে অধিক সংখ্যক মানুষ, আর একটা হচ্ছে যে আপনি
সরকারও তো একটা ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠিত হয়েছে। তাহলে বিএনপির আর্গুমেন্ট তো হতেই পারে যে আমি যেভাবে সংস্কার করতে চেয়েছি জনগণ আমাকে সেভাবে ম্যান্ডেট দিয়েছে এবং জনগণ মেনে নিয়েছে যে আমি ক্ষমতায় গেলে এইভাবে সংস্কারটা বাস্তবায়ন করব। এটা মোটা দাগে আমার প্রথম মানে প্রারম্ভিকা বলতে চাই আমি। এখন আসলে যে এখনকার যে ঘটনাটা ঘটছে, এখন যে আমি যেখানে শুরু করতে চাই যে 30টা যে প্রস্তাব যেটা সবাই একমত হলো, আমরা দেখতে চাই যে সেই বাস্তবায়ন গুলো যদি শুরু করা যেত। মাত্র বোধহয় 40-47 দিন হলো কিনা, আমি হিসাব করে গভর্নমেন্ট 40 দিনে কিছুটা সময় বেশি হয়েছে। সেই সময়ের মধ্যে সরকার এখন যে জায়গায় ফোকাস করেছে, একটা ভঙ্গুর অর্থনীতি, সামাজিক অস্থিতিশীলতা সবকিছুর বাইরে গিয়ে তার ম্যানিফেস্টো বাস্তবায়ন শুরু করেছে, এটা আমাদেরকে একটা কনফিডেন্স দেয়। 2 নাম্বার হচ্ছে যে এটাই প্রায়োরিটি হওয়া উচিত বলে অবশ্যই সংস্কার আমি চাই। আমি এই আন্দোলনের যে কয়েকজন শিক্ষক অংশগ্রহণ করেছেন তার মধ্যে আমি অন্যতম। আমিও সংস্কার চাই। জুলাইয়ের যে আমাদের স্যাক্রিফাইস সবার, সেটা আমরা কোনোভাবে দেখতে চাই না যে আবারও একইভাবে এটা একেবারে কোনোভাবেই কোনো দেশের জন্য, গণতান্ত্রিক উত্তরণের জন্য, রাষ্ট্র কাঠামো বিনির্মাণের জন্য কোনো কাজে আসলে সেটা দেখতে চাই না। কিন্তু এই মুহূর্তে সরকারের যে প্রায়োরিটি, আমি সেটার সাথে থাকতে চাই। আমাদের ইরান ওয়ারের কারণে এটা আরো ক্রিটিক্যাল হয়ে গেছে। এখন আর কি যে তাহলে আন্দোলন সংগ্রাম কোন দিকে যাচ্ছে? আমি কিন্তু অত্যন্ত আশাবাদী এবার যেভাবে সংসদ শুরু হয়েছে এবং যেভাবে আমরা আগের সংসদগুলোকে অকার্যকর দেখেছি, একটা ভালো ভোট অনুষ্ঠানের পরে আমার ধারণার সবচেয়ে কম ডিবেটের একটা ভোট অনেকদিন পরে আমরা পেলাম, স্বৈরাচার শাসন থেকে মুক্ত হওয়ার পরে যেমন একটা ভোট পেয়েছিলাম, এবারের ভোটটাকে আমরা সেরকম তুলনা করতে পারি। এবং অনেকগুলো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনও কিন্তু হয়েছে, যেটা নেতৃত্ব হয়তো বা প্রধানমন্ত্রী নিজে দিবেন সেটাই স্বাভাবিক, কিন্তু বিরোধী দলের কাছ থেকেও ভাষার শালীনতা এবং অন্যান্য বিষয়গুলো যে সৌহার্দ্যতা সেটা আমরা দেখেছি। এবং আরেকটা জিনিস আমি উল্লেখ করতে চাই, যেটি হচ্ছে এবার ভোটের ময়দানে আমরা কিন্তু অনেক উত্তপ্ত বাক্য বিনিময় শুনেছি, আক্রমণ শুনেছি, কিন্তু সহিংসতার ঘটনা কিন্তু একদম নগণ্য। হত্যাকাণ্ড বোধহয় একটি ছিল। আমি বলছি না কোন জি। হত্যাকাণ্ড কাম্য, কোন সহিংসতা কাম্য, কিন্তু অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন হয়েছে। যেটা নির্বাচনটি হয়েছে। দেখতে চাই যে এই ডক্টর হওয়া আব্দুল্লাহ আল উচিত যে মামুন, আমরা এই বিষয়ে কথা বলবো, আন্দোলন। কিন্তু আমাদের সময় হয়েছে একটি বিরতি নেয়ার। বিরতির পরে ফিরে এসে নিশ্চয়ই আমরা আরো আলোচনা করব। সংবাদ সম্মেলনে একটি বিরতির সময় হয়েছে, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান এবং ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুল আল মামুন। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আসলে ডক্টর আব্দুল আল মামুন, আপনি কথা বলছিলেন যে আসলে অনেকদিন পরে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে, যেই নির্বাচনে আসলে আমরা খুব একটা হানাহানি দেখতে পাইনি। একটু অন্য একটি প্রসঙ্গে আসতে চাই যে অন্তর্বর্তী সরকারের যে অন্তর্বর্তী সরকারের সময় জারি করার যে 133টি অধ্যাদেশ ছিল, তার মধ্যে 20টি অধ্যাদেশ আপাতত আর আইনে রূপান্তর করা হচ্ছে না। একটু জানতে চাইবো যে এই 20টি অধ্যাদেশ নিয়ে আসলে কি মনে করছেন আপনি, যে বিএনপির আসলে আপত্তি কেন? না, 16টিতে তো বিএনপি বলছে যেটা রিভিউ করে তারা নতুন করে করবে। এর মধ্যে যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আমি মনে করি সেটি হচ্ছে যে বিচার বিভাগ সংক্রান্ত যে অধ্যাদেশটি। অবশ্যই আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই। বিএনপি তাদের যে 31 দফা সেখানে এই বিষয়টা জোর দিয়েছে এবং বারবারই আমরা প্রাইম মিনিস্টারের কাছ থেকে শুনেছি, কোর্টের ব্যবহার আমরা দেখেছি। বাট আমি আশা করবো যে সেই অধ্যাদেশটি বিএনপি কোনো না কোনো ফর্মে এবং একটা অ্যাকসেপ্টেবল ওয়েতে উপস্থাপন করবে এবং সেটি আমরা চাই। যেটা হয়েছে আমি মনে করি যে এই অধ্যাদেশটা নিয়ে তড়িঘড়ি করা হয়েছিল, একইভাবে যে একটা এমন ভাবে অধ্যাদেশটাকে তৈরি করা যেন সরকারের যে অপারেশনাল ইস্যু গুলো থাকে সেটাতে আমি মনে করি যে বিএনপি সেই জায়গাটাতে হয়তো বা বিষয়টাকে সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখছে। কিন্তু আমরা চাই যে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে এবং এই অধ্যাদেশটি সামনে। এছাড়া গুমের একটা বিষয় নিয়ে কথা হচ্ছে এবং সেখানে তোমার ডেফিনেশনাল চেঞ্জ আসবে, কিন্তু আমরা আশা করবো যে সেই বিষয়টিও সামনে আসবে। কিন্তু অন্যান্য অধ্যাদেশগুলো যেভাবে এগুচ্ছে এবং যেভাবে বিএনপি চিন্তা করছে অথবা তাদের মতো করে, সেখানে আমরা দেখতে চাই যে যখন এই 20টির মধ্যে 16টি নতুন করে আসবে তখন যেন বিরোধী দলের যে মতামত গুলো সেটাকে ইনক্লুসিভ ওয়েতে দেখা হয় এবং একই সাথে এমন যেন না হয় যে বিএনপি ওভারওয়েলমিং মেজরিটির কারণে সেটি সেই পাওয়ারটা এক্সারসাইজ করছে। আমরা একটা আবারও আগের মতো সংসদ দেখতে চাই না। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে এটিকে অবশ্যই মাথায় রাখতে হবে যে একটা সরকার যখন রাষ্ট্র পরিচালনা করবে, সরকার পরিচালনা করবে, তখন কিন্তু সর্বোচ্চ উদারতার পরিচয় দেবে, যেটা আগে দেয়া হয়নি, এবং সেটা এমন যেন না হয় রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করা। সেই রকম ইন্টিমেশন কিন্তু বিএনপির এবারের সরকার দিচ্ছে না। এবং আমি মনে করি যে হয়তো সেটা নিয়ে ডিবেট হতে পারে, আমাদের প্রধানমন্ত্রী এই মুহূর্তে সেই কনফিডেন্সটা গেইন করার চেষ্টা করছেন এবং আমরা আশা করবো
যে অধ্যাদেশগুলো রিভিউ করার পরে অবশ্যই সরকার পরিচালনার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে, বা একই সাথে খেয়াল রাখতে হবে যেন জনস্বার্থে বা গণতান্ত্রিক উত্তরণের জন্য, আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য অবশ্যই আমরা চাই যে সব জায়গাটা চেক অ্যান্ড ব্যালেন্স। কিন্তু একই সাথে আমার মনে হয় যে এই অধ্যাদেশগুলো যেগুলো নিয়ে কথা হচ্ছে সেখানে এমন ভাবে করার চেষ্টা করা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে যে হাত পা বেঁধে ফেলা, এবং বেশ কিছু জায়গায় যেমন মেম্বারশিপের জায়গায়, অ্যাপয়েন্টমেন্টের জায়গায় এমন ভাবে করা হয়েছে যেখানে আসলে সরকারের ক্ষমতাকেও কমিয়ে দেওয়া হয়েছে। আমার ধারণা এগুলো যখন রিভিউ হয়ে সামনে আসবে, একটা ফেয়ার প্লেইং ফিল্ড তৈরি হবে। আমরা দেখতে চাই যে বিএনপি সেই অধ্যাদেশগুলোকে একেবারে ছুড়ে ফেলে না দিয়ে অবশ্যই অপারেশনাল ডেফিনেশনের মধ্য দিয়ে সেটাকে বাস্তবায়ন করবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু আসতে চাই আবু সাইদ খান আপনার কাছে। আমাদের আজকে আলো একটি আলোচনার বিষয় আছে যে সারা দেশে যে হামের প্রাদুর্ভাব সেটি আসলে আশঙ্কাজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়ে উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। একটু আসলে আপনার কাছে জানতে চাই যে এই সংকট মোকাবেলায় আসলে সরকার কতটা প্রস্তুত, বা পরিস্থিতি আসলে কোন দিকে আগাচ্ছে? আচ্ছা, আমি তার আগে একটু কমেন্ট করতে চাই, পারবো? জি, যে জি, যে অবশ্যই। অধ্যাদেশগুলো বাতিল হলো তার মধ্যে আমার কাছে মনে হয়েছে, আমি একটু মনোযোগ দিয়ে দেখেছি, যে 4টে জিনিস আমাকে একটু হতাশ করেছে, যেগুলো বাতিল করার আমি কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। যেমন ধরুন, গুম প্রতিরোধ, মানবাধিকারকে শক্তিশালী করার বিষয়টি, দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা বৃদ্ধি, দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা বৃদ্ধি, এবং বিচার বিভাগের যে আলাদা সচিবালয় এবং বিচারপতি নিয়োগের প্রক্রিয়া সংক্রান্ত। তো এইগুলোকে আমার মনে হয় বিগত সরকারের আমলে যেগুলো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল, যে অর্ডিন্যান্স গুলো, এটা 4টে তার মধ্যে উল্লেখযোগ্য। এটা বাতিল করার মধ্য দিয়ে কিন্তু আমার মনে হয় যে জুলাই সনদকে, জুলাইয়ের আকাঙ্ক্ষার প্রতি এটা একটি অবিচার বলে আমার কাছে মনে হচ্ছে। সরকারের এই বিষয়গুলো বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। যেহেতু ডিটেলস আলাপের সুযোগ নেই, তো আমি এবার আপনার কথা আসি। জি, যে হ্যাঁ, এটা হামটা তো খুবই আতঙ্কের মতো ব্যাপার হয়ে ছড়িয়ে পড়েছে। তো এর আগে আমরা কিন্তু এইভাবে এই হামে এত শিশুর মৃত্যু কিংবা এই করুণ দশা আমরা দেখিনি। সময় মতো টিকা দেওয়া হয়েছিল, কিন্তু এবার বোধহয়, যেটা আমি পত্রপত্রিকায় দেখেছি, যে বোধহয় ঠিক মতো টিকা দেওয়ার ক্ষেত্রে বোধহয় ব্যত্যয় ঘটেছে, ঠিক মতো টিকাটা দেওয়া হয়নি। তো এটারও কারণ খতিয়ে দেখা উচিত, কেন এমনটা ঘটলো। আর একটা হচ্ছে ট্রিটমেন্টের ব্যাপারে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। যেভাবে পত্রিকার পাতায় ডেলি শিশুদের যে ছবি, করুণ ছবি, তার মায়েদের যে ছবি আমরা দেখছি, সেটা কিন্তু খুবই বেদনাদায়ক। এবং এতগুলো শিশু, একটা শিশুর মৃত্যু কাম্য নয়, এখানে শতাধিক শিশু, আমি জানি না সংখ্যা এখন কত দাঁড়িয়েছে। তো এই যে এত শিশুর জি, গত মৃত্যু, ২১ এটা দিনে আসলে গত ২১ দিন থেকে এখন পর্যন্ত আসলে মৃত্যু ১১৩ জনে দাঁড়িয়েছে। খুবই দুঃখজনক। এতগুলো শিশুর মৃত্যু, এটা তো মেনে নেওয়া যায় না। তো এই ব্যাপারে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া দরকার। এ ব্যাপারে জরুরি ভিত্তিতে সরকারের হাসপাতালগুলোতে ট্রিটমেন্ট করা উচিত, এবং যেসব প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া দরকার সেটা দিতে হবে, যাতে আর কোনো শিশুর মৃত্যু না ঘটে। তাদেরকে সুস্থ করে তুলতে হবে। আর টিকার ক্ষেত্রে কি কি ব্যত্যয় ঘটেছে সেটাও খতিয়ে দেখা উচিত, এবং এর জন্য কারা দায়ী, কেন হলো না, সেগুলো তদন্ত করা উচিত। কেননা সরকার যাবে, সরকার আসবে, কিন্তু কতগুলো রুটিন কাজ থাকে, সেই রুটিন কাজগুলো কোনো ক্রমেই বিঘ্নিত হতে পারে না। এই রুটিন কাজ, টিকা দেয়া এমনই একটা রুটিন কাজ। তো এইটাও কেন হয় নাই, এবং এর সঙ্গে কারা কারা যুক্ত ছিলেন, এবং এর জন্য কারা দায়ী, সেগুলো দেখতে হবে। আর এখন আমার মনে হয় জাতির সামনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে, আমাদের শিশুদের কান্না আমরা শুনতে চাই না, মায়েদের কান্না আর শুনতে চাই না। যে কোনো ভাবেই হোক, তাদেরকে সুচিকিৎসার দরকার, এবং শিশুগুলোকে কিভাবে সুস্থ রাখা যায় এ ব্যাপারে যতটা কার্যকর দরকার, দরকার হলে এ ব্যাপারে বিশেষ টিম গঠন করে, দেশের সর্বোচ্চ চিকিৎসকদের বিশেষ টিম গঠন করে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। জি, একটু আমি আসতে চাইবো ডক্টর আব্দুল আল মামুন আপনার কাছে।
স্বাস্থ্যমন্ত্রী তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার টিকা দেয়া বন্ধ করায় হামের এই বজ্রাঘাত, এটি বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। এবং স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল বলেছেন যে অন্তর্বর্তী সরকারের সময় হাম প্রতিরোধে মনোযোগ দেয়া হয়নি বলেই বর্তমানের এই পরিস্থিতি। একটু আপনার কাছে জানতে চাইব যে বর্তমানে যে পরিস্থিতি এটি তো আসলে ঘটেই গিয়েছে, এই মুহূর্তে এই যে যাদেরকে আসলে দায়ী করা হচ্ছে অন্তর্বর্তী সরকারকে, এটির আসলে জবাবদিহিতা চাওয়া হবে কিনা, মানে কি মনে করছেন আপনি? ভালো খবর এটা দিয়ে শুরু করি। একটু আমি দেখলাম একটা নিউজে আজ কোনো সন্ধ্যার পরে যে 30টি উপজেলায় 18টি জেলার 30টি উপজেলাকে আইডেন্টিফাই করা হয়েছে এবং সেগুলোতে হামের টিকা দেওয়া আগামীকাল থেকে শুরু হচ্ছে। আমরা কোনোভাবেই চাই না যে আর কোনো শিশু প্রাণ ঝরে যায়। দুটো জিনিস খুব দুঃখজনক। একটি হচ্ছে যে কেন টিকাটার যে রেগুলার ইম্পোর্ট বা আমদানি সেটা কেন বন্ধ হয়েছিল, এটি খুবই একটা দুঃখজনক বিষয়। এবং একই কারণে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক কিছু বলতে পারি, তাদের সফলতা আছে সেটি আমরা বলতে চাই, কিন্তু এটি অত্যন্ত একটি নেককারজনক ঘটনা যে আমাদের দীর্ঘদিনের একটা রীতিতে পরিণত হয়েছে। টিকাদান একসময় একটা উৎসবে পরিণত হয়েছে। আমাদের সমস্ত সিভিল সার্জন অফিস এটা খুব ইফেক্টিভলি এই দায়িত্বটা পালন করে, পার্টিকুলারলি জন্ম থেকে 15 মাস পর, এবং এটা চলতে থাকে 9 বছর পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে। আমি এটা এক্সপার্ট না, বাট যেটা আমি দেখে এসে সেটার কথা আপনাকে বলছি। কেন এটা করা হলো এটা একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে পরেরটা আরো গুরুত্বপূর্ণ, এবং সেটি হচ্ছে যে এখন একটা নানান সমস্যা কেন্দ্রিক একটি সরকার, এই সরকারকে আপনার আলিঙ্গন করতে হচ্ছে অনেক সমস্যা, এবং সেখানে একটা নতুন করে এই সমস্যাটা আবার এই সরকার তেল একদিকে ঘটনা ঘটছে, হামের দিকে ঘটনা ঘটছে, অর্থনৈতিক সংস্কার বিভিন্ন কাজ করার চেষ্টা করছে সরকার। এটা সরকারের জন্য খুবই একটা একদিকে যেমন বিব্রতকর, আবার প্রস্তুতির ক্ষেত্রে কিন্তু সময় এবং এখন যেটা করা উচিত সেটা হচ্ছে যে যেমন যে উদ্যোগটা নেওয়া হলো এখন যে এই টিকাটা কালকে থেকে শুরু করে, এটা শুভ উদ্যোগ। একই সাথে যে যে এরিয়াগুলোতে প্রাদুর্ভাব নেই সেই এরিয়াগুলোর থেকে যদি নিয়ে আসা যায় এবং রেগুলার প্রোগ্রামটা কোনোভাবে ঠিক করা যায়, সেটা কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। একই সাথে ইম্পোর্টেও গুরুত্ব দেওয়া, বা যদি ইন্টারনাল প্রোডাকশন যেগুলো হয় সেখানে গুরুত্ব দেওয়া। আর অবশ্যই এটা যেহেতু শিশু মৃত্যুর ঘটনা, আমরা এর আগে প্যারাসিটামলের ঘটনা জানি যার কোনো বিচার হয়নি, পরে মুক্তি পেয়েছে। অনেক সময় অনেক ওষুধের ইনফেকশনের কথা জানি। নতুন সরকারের কাছে আমাদের যেটা প্রত্যাশা থাকে যে তারা যারা এর পিছনে দায়ী ছিল, সরকার পরিবর্তন হলেও বেশিরভাগ চলে গেলে তো ওই সরকারি কর্মকর্তারা যারা এটা ম্যানেজ করেন, পার্টিকুলার ডিজি হেলথ বা স্বাস্থ্য মন্ত্রণালয়, তারা তো এটার জন্য দায়ী এবং অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং কোনোভাবে এখানে ছাড় দেওয়ার স্কোপ নেই। নাহলে কিন্তু ভবিষ্যতে এরকম ঘটনা ঘটবে এবং এই সরকার আর একটা সরকার এসে বিব্রতকর অবস্থায় পড়বে। সেজন্য আমি দুটো দিকে গুরুত্ব দিতে চাই, যারা অপরাধটা করেছে তাদের শাস্তি দেওয়া, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে হচ্ছে যে এই ক্রাইসিসটা ম্যানেজ করা, এবং যেটা আমি বললাম যে যদি রেশনিং করা যায় অথবা অন্য এলাকা থেকে আনা যায় সেটা করে, যেটা মনে হয় যেটা আমি একটু আগে বললাম আপনাকে যে 30টি উপজেলায় শুরু হচ্ছে, সেটি আমরা দেখতে চাই। জি, ডক্টর আব্দুল আল মামুন এবং আবু সাইদ খান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাজ সময় দিয়ে আলোচনা করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। এই ছিল সংবাদ সম্প্রসারণে, নিউজটির সঙ্গে থাকুন।